আমরা মেজর আখতারুজ্জামান আপনার কাছে আসি। আমরা দেখতে পেয়েছি রয়টার্সের একজন সাংবাদিক, ভারতীয় সাংবাদিক, তিনি সাবেক প্রধানমন্ত্রী যিনি আশ্রয় নিয়েছেন ভারতে, শেখ হাসিনা, যিনি একই সঙ্গে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন এরপরে, তিনি ফিরে আসার একটি কথা বলেছেন সেই সাক্ষাৎকারে, যেটি নিয়ে অত্যন্ত উত্তেজনা এবং এক ধরনের শঙ্কা, এক ধরনের ভীতি, নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে কেন ভারতীয় সাংবাদিক রয়টার্সের সাক্ষাৎকার নাই, কেন অন্য কোনো দেশের না, এরকম অভিযোগ এসেছে। আবার এটাও এসেছে যে উনি আসলে ধাপ্পা দিচ্ছেন, আসবেন না। আবার কেউ বলছেন না, চলে আসবেন, উনি কথা দিলে কথা রাখেন। এরকম নানান মত তৈরি হয়েছে। তো এখন আপনি বলেন যে কতটুকু সম্ভাবনা ডিসেম্বরে তিনি নাকি ফিরে আসবেন, এরকম একটি কথা বলেছেন। টু বি নট টু বি, ইটস ভেরি গুড। আমিও ফিলোসফিতে বিশ্বাস করি, পৃথিবীতে হবে টু বি অর নট টু বি, এভরিথিং ইজ মানে হতে পারে, নাও হতে পারে। সেই পুরনো যদি আমরা সুকুমার সেনে যে বলি, যদি চারটা ভেঙে পড়ে আকাশটা ভেঙে যায়, যদি তো অনেক কিছু প্রশ্ন হতে পারে। তো যদি যখন হবে টু বি আর নট টু বি, একটা পারফেক্ট উদাহরণ আপনি দিয়েছেন শেখ হাসিনার, টু বি আর নট টু বি, ইটস এ ভেরি পার্টিনেন্ট। ভেরি শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতিতে এখনো ভেরি ভেরি ভাইটাল, গত 5 দিনে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়াতে শেখ হাসিনা নিয়ে আলোচনা করা হয় নাই। ইভেন কি সরকার একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে যে সকল মিডিয়াকে লিখিত জানিয়েছে যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে দেশের আইন বিরুদ্ধ কাজ করবেন না। অর্থাৎ এটা হচ্ছে যে তার বক্তব্য যাতে প্রচার করা না হয়। কিন্তু মিডিয়াগুলি যেটি করছে সেটা হচ্ছে অন্য একটি মিডিয়াতে তিনি বক্তব্য দিয়েছেন, সেই সংবাদটা নিয়ে সংবাদ করছে। এক্স্যাক্টলি, তার মানে কি শেখ হাসিনা না। এখন আমি যেটা মনে করি, আমরা ওই সংবাদটার ভিত্তিতে কথা বলছি, আমরা নিজেরা তো সংবাদ করি। আমরা কিন্তু মিডিয়া কি বলে এটা ডিজিটাল ক্রাইমে যাচ্ছিলাম। আদারওয়াইজ কিন্তু শেখ হাসিনা নিয়ে কথা বললে আমরা নিজেরা কোনো সংবাদ করি নাই, আমরা অন্য লোক সংবাদ করেছে, সেই সংবাদ নিয়ে কথা বলছি। এখন শেখ হাসিনা এই সব খবরটা প্রচার করে দিয়ে, এই কথাটা বলে দিয়ে, ডিসেম্বরে সামনে আসবে বলে দিয়ে, সে 3টা কারণে এটা বলবেই, সুযোগ পাইলে সে কথাটা বলবে। কারণ তার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, লক্ষ লক্ষ বলে ভুল হবে, কোটিখানেক নেতা, কোটির বেশি নেতা কর্মী আছে, যাদেরকে অনুপ্রাণিত করতে হলে, যাদেরকে মাঠে রাখতে হলে তাকে এই ধরনের কিছু ইতিবাচক ইমোশনাল বক্তব্য দিতেই হবে। হয়তো শেখ হাসিনা আগামীতে বলবে যে আমার জীবন গেলেও আমি আসতেছি। আর দেখেন আমরা কি স্টুপিড রিয়াকশন করি, আমি সরি টু ইউজ দ্য স্টুপিড ওয়ার্ড। আমাদের আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের প্রসিকিউটর সাহেব, অ্যাটর্নি জেনারেল সাহেব, জামিন দিয়ে ফেলতেছেন, জামিন দিবেন না, ফাঁসির আসামি সমিতি ক্রোক করবেন, মানে হি ইজ এ ডিসিশন মেকার্স। একবার বুঝে না যে আমাদের তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দিবে না বলে শেখ হাসিনা আস্ফলন করেছিল। আমাদের অনেক ফাঁসির আসামি জেলখানায় ছিল, তারা তো বহাল তবিয়তে ফাঁসি উড়ে গেছে। ছিল তো রাজনীতিতে, সংসদে আছে, রাজনীতিতে টু বি আর নট টু বি, টু বির তো কোনো এন্ড নাই, রাজনীতিতে টু বির কোনো শেষ নাই, এটা ইমাজিনেশন। যেমন আমি অনেক নেতাদেরকে বলতাম যে তোমরা পার্টিতে লেগে থাকো, আমার বয়স নয়, আমার লেগে থাকার বয়স নাই, তোমরা লেগে থাকো, ডে উইল কাম ফর ইউ। কিন্তু আমার যারা আমার সঙ্গে চলাফেরা করে তারা জানে যে আমি কীভাবে তাদের অনুপ্রাণিত করছি, অনেক জায়গায় চলে যেতে সে অনেকে যেতে চেয়েছে টু বি। এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা এই কথাটা দিয়ে তার কর্মীদের চাঙ্গা করেছে, সরকারকে চাপে ফেলেছে। সরকার একটা বেকায়দা না পড়লে স্টেটমেন্ট দেওয়ার দরকার, সরকার তো বলতে পারতো যে শেখ হাসিনা আসলে আসুক, দ্যাট উইল বি সিন, শেখ হাসিনা আসলে আসুক, দেখা যাবে। কিন্তু দেখা যায় প্রতিরোধ দেওয়া হচ্ছে এবং ইয়াং ছেলেদেরকে আবার মাঠে নামে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আগামীতে কি পারবে যদি ধরেন আমি একটা এই নট টু বি গেলাম না, টু বিতে গেলাম, শেখ হাসিনা একদিন ফাইন মর্নিংয়ে ঢাকা এয়ারপোর্টে এসে নামলো, কিভাবে আসবো? ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, পাসপোর্ট বাতিল করে দিয়েছে, এত কিছু নামলো, হোয়াট ইউ উইল ডু? কিন্তু ইমিগ্রেশনই তো ক্রস করতে পারবে না, ট্রাভেল ডকুমেন্ট হোয়াট ইউ উইল ডু? ইমিগ্রেশন ক্রস করে দিবেন না, তাতে কি করবে? উনি যেখান থেকে আসবেন তারাই তো ইমিগ্রেশন ক্রস, তারাই তো করে দিবে, তারাই তো ক্রস করে দিবে। ও মানে কোনো কারণে তাকে এই পর্যন্ত এনে দিবে আনা হলো। আচ্ছা, মনে করেন আমি অন্যগুলো বাদ দিয়ে অ্যারেঞ্জমেন্টগুলো বাদ দিলাম, আমাদের আসে নাই, অতীতে আমাদের আসে নাই, যেটা জিয়ারা মনে এরকম আসে নাই লোকজন, এরকম ঢুকে নাই লোকজন, অনেক লোক এসে ঢুকে এসা করে নাই। এক্সাম্পল তো আমাদের কাছে আছে, অনেক বড় বড় নেতাদের এক্সাম্পল আছে, নাম বলবো না আমি, বুঝছেন না? আমার দলের নেতার বেলাও আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তিনিও তো এসেছিলেন, এসে তখন পাসপোর্ট নিয়ে এসে পরে পাসপোর্টটা, তাহলে কি পাসপোর্ট ছিল, কি ছিল বলেন? পাকিস্তানের পাসপোর্ট। তাহলে কি হয়েছে? জেনা জিয়া কি পারছে রিফিউজ করতে? বলেন না, পারেন না, উল্টো তিনি আদালতে গিয়ে তার নাগরিকত্ব নিতে পেরেছেন, একটা সময় গিয়ে নিয়েছেন। তা আমি এই জন্য বলছি এই যে টু বির তো কোনো এন্ড নাই। শেক্সপিয়ার জন্য তো বলছে
ট্রেজেডি অফ দিস টু বি এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড, মেইন জিনিস ছিল। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আজকে সেপ্টেম্বরের পরে নির্বাচন আসতেছে, তারপর একটা জিনিস দেখেন, এই যে ডিসেম্বরে সে টাইম স্কেল করেছেন, আপনি সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই নিউ ইয়র্কে যাচ্ছেন, এটা একটা ওকেশন, রাষ্ট্রপতিদের আজিজ ভাইজান বিয়ারমেন্ট যাচ্ছেন, সেখানে তো এজেন্ডা থাকবে মোদির সঙ্গে দেখা। আমাদের খলিল সাহেব হে এজেন্ডা করতে না পারে তাকে দুধ দিতে যাবে। আপনি সেটা মনে করেন? অবশ্যই। একটা ভবিষ্যৎবাণীর মতো। না না ভাই, এটা হবে, হইতে হবে। আচ্ছা। মোদি সাহেবের সঙ্গে দেখা হবে, ট্রাম্প সাহেবের সঙ্গে একটা হাই হ্যালো হবে, ওদের ফটোগ্রাফ সেশন হলো, দেখাবে কথা হয়েছে, সেখানে চীনের প্রেসিডেন্টও যাবে, এদের সঙ্গে তিনজনের সঙ্গে হাই হ্যালো সম্পর্ক হবে। তখন আপনি কিভাবে নিউজ আনবেন? মোদির সঙ্গে দেখা করে কি বললেন? মোদি কি বলবেন? শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেন, অথবা মোদি কি বলবে শেখ হাসিনাকে নিয়ে যান। নিশ্চয় এটা কিছু হবে যদি ওই ইস্যুটা আসতে হয়। ইতিমধ্যে আপনি বলছেন কূটনীতি তৎপর চালাচ্ছেন। ফলে আমি একজন ছোট্ট অ্যাক্টিভিস্ট হিসেবে, পলিটিশিয়ান হিসেবে, আমি অলওয়েজ ওয়ার্ক ফর টু বি। আমি নট টু বির জন্য আমি কাজ করি না। মনে করেন যে সম্ভাবনা আছে? এনিথিং সম্ভাবনা নিয়ে আমি কাজ করি, নট টু বি নিয়ে কাজ করি না। নট টু বি আমার কখনোই সাবজেক্ট না। জনাব এম এ আজিজ, আপনার কি মনে হয় যে আসলে এটা কি কথার কথা, অথবা সত্যি সত্যি ডিসেম্বর আমরা দেখতে পাবো যে ওই সাক্ষাৎকারের কথা অনুযায়ী আর কি, যে ধন্যবাদ আপনাকে বাংলাদেশে ঢুকে পড়েছে আক্তার ভাই, বীর মুক্তিযোদ্ধা। আমার একটা প্রশ্ন আছে একটু, সেটা হচ্ছে ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, কোনো পাসপোর্ট নাই, না ওটা বলছি, এবং এটা অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাটা করে গিয়েছেন, তো উনি যাতে আসতে না পারেন সেই ব্যবস্থাই তো করেছেন, আসার ব্যবস্থা তো করেন না। তিনি তো ধরেন তিনি বলেছেন যে আপনি তার শীর্ষ নেতাদের সহ বাংলাদেশে আসবে এবং তিনি আত্মসমর্পণ করবেন, এইটা বলছে। এখন ট্রাইব্যুনাল, চিফ প্রসিডিউর ট্রাইব্যুনালের তিনি বলেছেন তার তো আত্মসমর্পণ করার সুযোগ নেই, তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন, আপিল করতে পারবেন। তিনি ট্রাইব্যুনালের যে অ্যাপিলেট ডিভিশনে তিনি আপিল করতে পারবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিয়েছেন, এইবারে আলোচনা আসছে, কারণ রয়টারে এটা আত্মসমর্পণের সুযোগ নাই কেন? তার নামে তো আরো মামলা চলমান আছে, সেরকম একটা মামলায় তো উনি আত্মসমর্পণ করতেই পারে না, যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো এটা আগে করতে হবে। আর ট্রাইব্যুনাল হলো, আমি এমন বলি, ট্রাইব্যুনাল অডিও, ভিডিও, পেপার ক্লিপিংস, তারপরে টেলিফোনের হিয়ারিং, রাজসাক্ষী বানানো, এখান থেকে মুক্তি পাওয়া, যদি কাউকে বিচারে ফাঁসাইতে চায়, এটা মুক্তি পাওয়া খুব কঠিন। এখন আমার প্রশ্ন হলো ভিন্ন, যে ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিছে, এবং ভারতে একমাত্র আছে গদি মিডিয়া, মোদির নিয়ন্ত্রণে মিডিয়া আছে, এত মিডিয়া আছে। ভারতে বলা হয় না মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওখানেই আছে একমাত্র গদি মিডিয়া, অর্থাৎ মোদির নিয়ন্ত্রণাধীন। এই জন্য আপনি যেটা বলছিলেন যে আমাদের তো এখানে বিবিসি আছে, বাংলাদেশি রিপোর্টার আছে না, সে তো রিপোর্ট করে দিতে পারে অনলাইনে, তারপরেও একটা নিচে নিয়ে দিয়ে দিছে। এটা এও তো হতে পারে যে ধরেন এই এতগুলো মিডিয়া আনন্দবাজারে দিছে, তারপরে কয়েকদিন আগে আপনার একটা টেলিভিশনে। রয়টার্স কি নিয়ন্ত্রিত না? ওই ব্যক্তিটা তো গদি মিডিয়ার হইতে পারে। রয়টার্স এর এডিটোরিয়াল পলিসি আছে না? রয়টার্স কি এটা আটকাবে না? একটা ইন্টারভিউ পাওয়া গেছে, দিয়ে দিছে। ধরেন আমার কথা হলো যে টু বি নট টু বি হইতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে একটি জায়গায়, একটি টেলিভিশনে, একটি পত্রিকার সাক্ষাৎকারে তার ভয়েসটাও পেলেন না, কোনো রিপোর্টারের ছবি পেলেন না, তার আত্মীয় স্বজন কোনো নেতার সাথে তার কোনো ফেস দেখা গেল না, তাহলে ইন্টারভিউটা নিয়ে তো বিশ্বাস, আস্থা রাখতে হবে। এক, ওনার ট্রাভেল পাস নাই, ওনার ফ্যামিলির ধরেন 3 তারিখে ওনার ফ্যামিলির সব বাইরে গেছে, বিদেশে চলে গেছে, বিভিন্ন দেশে ছড়ায় গেছে। আপনার এই যে শুভেন্দু অধিকারী সব পুশিন করতেছে না, বাংলাভাষী মুসলমান পুশিন। এই যে আওয়ামী লীগের 100 নেতা ভারতে আছে, এরা বাংলাভাষী মুসলমান না? কিন্তু এরা তো রাজনৈতিক বিবেচনায় আছে ওখানে, তারা তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়। আমি ওইটাই বলতেছি যে তারা রাজনৈতিক আশ্রয়, সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে আপনার আগে সংসদ, পার্লামেন্টারি পার্টি, তারপরে সব রাজনৈতিক দল মিলে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছে।
তারা ভারতের অতিথি, কিন্তু যারা নেতা আছে তাদের কথা তো শুনি নেই। তাদের একজনও পুষিন হলো না কেন? তারা তো বাংলাভাষী মুসলমান, তাদের হয় নাই তো। তার মানে আমি বলতেছি যে এখানে এও তো হতে পারে যে এই গদি মিডিয়া অর্থাৎ এই তরফ থেকে এগুলো, যেটা আক্তার ভাই একটু কইছিল যে আলোচনা রাখার জন্য এটা হতে পারে যে এখানে তো প্রত্যেকটা ফ্যামিলিতে এটা ঠিক বাংলার মাটি সোনার চৌকাঠি। এই যে ধরেন শেখ হাসিনার সময় এই জামাত বিএনপির কত গুম খুন, কত নির্যাতন হলো, একটা লোক দল ত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করছে, নিষ্ক্রিয় হয়েছে দু একজন, কিন্তু দল ত্যাগ করে নেই। আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারের সদস্য আছে, এই সদস্যরা কেউ দল ত্যাগ করে নেই, তারা এখন মিনি মাছের মতো চুপ করে আছে, সময় পাইলে ভোজ করতে পারে। কোনো মাছ কি কথা বলে? সব মাছই তো চুপ করে থাকে। না, মিনি মাছ হলো আপনি ধরতে গেলে চুপ হয়ে যায়, বুঝছেন না? আচ্ছা। তো এখন আমার কথা, এখন দেখেন পার্থক্যটা দেখেন, আবার যতটা গর্জে তত বর্ষে না। আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময় 1/11-এর তরফ থেকে শেখ হাসিনা বলছে যে তোমরা বিদেশে যাও, উনি চলে গেছে। বেগম জিয়াকে বলছে, আগে দেখা করছে, বলছে যে তোমাকেই আপনাকেই ক্ষমতায় আনা হবে, আপনারা একটু কোঅপারেট করেন। হ্যাঁ, ভুল ইতিহাস দিন। আচ্ছা। আজিজ ভাই, হ্যাঁ, প্লিজ ভুল ইতিহাস দেন না। বেগম খালেদা জিয়াও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, উনিও বাক্স পেটটা বন্ধ নিয়ে প্যাকেট করে চলে গেছিল। চলে যাও। জান নাই, শেষ না, পর্যন্ত জান নাই, জান কেন নাই। জান নাই? রাজসাক্ষী তো আমি। আপনি বলবেন তাহলে, হ্যাঁ, আপনার কাছে যখন আসবো বলবেন। ঠিক আছে। আমি যেটা জানি, ওনার সাথে ওই যে সংশোধনবাদী গ্রুপ বিএনপির ছিল না তখন, তারা যে অ্যাপ্রোচ করছে, তিনি বাইরে যেতে অস্বীকার করেছেন। তিনি তো থেকেছেন এবং জেলে থেকে শেষে জীবনও দিয়েছেন, হ্যাঁ, কিন্তু তবু বাইরে যান নাই। এটা তো দৃশ্যমান আমরা দেখি। আক্তার ভাইয়ের কাছে আলাদা ইনফরমেশন থাকলে ভালো কথা, দিবেন উনি। তা আমার কথা হচ্ছে যে এই যে রেফারেন্সগুলো, এতে ওনার তো মনে হয় না 15 আগস্টের পরে অস্ট্রেলিয়া ভারতেই আশ্রয় দিয়েছিল এতদিন, উনি তো থাকেন নাই, রিস্ক নেন নাই তো। এখন যে এটা তো রিস্কি কথা, এক ধরনের রিস্কি তো। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তিনি বর্ডার দিয়ে আসবেন, তিনি শুভেন্দু অধিকারী বলছে তাকে ওই আগে যেভাবে আসছে ওইভাবেই প্রধানমন্ত্রী হিসেবে দেশে পাঠানো হবে। হ্যাঁ, পাঠাতে পারে, চেষ্টা করতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে ধরেন যেটা টু বি এবং নট টু বি যেটা বলতেছি, এখন ধরেন এই আপনার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী অনুপ চেটিয়াকে আমরা পাঠাইছি, শেখ হাসিনার সময় পাঠাইছি, জেলখানাতে বাইর করে পাঠাইছি, আমরাও জেএনবির লোককে আনছি। শেখ হাসিনাকেও তো চাইছে 3 বার, দিল না তো ভারত। তার মানে ভারতের অতিথি, ভারত তাদের আপন লোক। সুতরাং এখন যদি ভারত যদি ধরেন এখানে একটা ছোট্ট বিষয় রয়েছে, অনুপ চেটিয়া তো আমাদের এখানে রাষ্ট্রীয় আশ্রয় ছিলেন না, জেলখানায় ছিল, ধৃত হয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তো ওইখানে রাষ্ট্রীয় আশ্রয় আছেন, ফলে অনুপ চেটিয়ার সাথে তো এটা তো তাকে বললাম, তুলনা করা যাবে না। অতিথি হিসেবে আছে। সেটা তো অতিথি হিসেবে আছে। Their member- সে তো বন্দি অতিথি বিনিময় চুক্তি তো তাহলে তার উপরে হবে না, প্রযোজ্য হবে না। হবে না, না, হবে না। বন্দি বিনিময় চুক্তি একটা ধারা আছে যে যদি মনে হয় তাকে ইচ্ছাকৃতভাবে জেল বা কোনো শাস্তি দেওয়া হবে, তাহলে তারা নাও ফেরত দিতে পারে, ওইটাতে আছে। ওখানে তো আটকে যাবে। সে তো বন্দি না, ওই কারণে ওইটাতে অজুহাতে হয়তো আটকাইতেছে, আমি লিখেছি ওটা। ওই বন্দি বিনিময় চুক্তির যে কয়েকটা ধারা আছে উল্লেখ করে একটা ধারার শরণাপন্ন হয়েছে হয়তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারত ধরেন তো বোঝা যাচ্ছে যে ভারত তো নেগোশিয়েট করতে পারে, ওই যে টু বি নট টু বি। এখন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবে, সেখানেও যদি কথা হয়, যদি দেখা গেল যে শেষ পর্যন্ত তাকে একটা নেগোশিয়েট করা হলো, তাকে ট্রাভেল ডকুমেন্ট তার মানে যে কোনো কিছুই ঘটতে পারে, করতে পারে, তবে সম্ভাবনা খুবই জটিল। কম না বেশি? আপনি হ্যাঁ পক্ষে কত আর না এর পক্ষে কত? নার পক্ষে বেশি, কারণ হচ্ছে তারেক রহমান এই সরকারের পলিটিক্স ছেড়ে দিয়ে তাকে আনতে হবে। গণকেস ছেড়ে দিলে একদম পুরা বিএনপি শেষ, হ্যাঁ, এটা বুঝিয়ে দিতে হবে, তাকে আনতে হবে। আর না হলে সে যদি এমনি আসতে চায়, যদি ভারতের দায়িত্ব নেয়, তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে এবং দেশটা কোন জায়গায় যাবে এটা কল্পনা করেন। যেমন আপনি একটা সংঘাত আশা করছেন, মানে ফিরে আসলে এখানে সংঘাত হতে পারে, এরকম একটা আশঙ্কা করছেন। সে যদি জোর করে আসতে চায় হবে। ওই সময় 1/11-এর পরে বেগম জিয়া আপনি বলছেন যে উনিও চলে যেতে মোটামুটি সম্মত হয়েছিলেন, এই কথাটা। হ্যাঁ, 1/11-এর সময়। তো ওই 1/11-এর সময় এই সম্মতির বিষয়টা কিন্তু আমরা কেউই জানি না, কিন্তু আপনি বলছেন যে আপনি জানেন। আমি জানি এই জন্য যে আমি ওইটার মধ্যে একটা অ্যাক্টিভ রোল প্লে করার চরম সৌভাগ্য আমার হয়েছিল বা দুর্ভাগ্য হয়েছিল। আপনি তখন তো বিএনপিতে ছিলেন। আমি বিএনপি ছিলাম, এবং বিএনপি ছিলাম মানে কি বিএনপি একটা ভালো অবস্থানে ছিলাম।
আমি বিষয়টা মানে ব্যক্তিগত হয়ে যায়, যেহেতু প্রশ্নটা তুলেন আজিজ ভাই বললেন ইতিহাসটা ভুল হবে, কারণ এটা তো অনেক জানে, জেনারেল আমিন জানে, ব্রিগেডিয়ার বারি জানে, যারা এটার কুশীলভ ছিল, যারা ওনাকে পাঠানোর ব্যবস্থা করছিল, জেনারেল মঈন জানে। বাধাটা হয়েছিল এইভাবে, আমি ওনার বাসায় গেলাম 4টার দিকে, গিয়ে দেখলাম যে ওরা সব প্যাকেট করা, বাসায় কোনো কিছু প্যাকেট ছাড়া নেই। আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম সব প্যাকেট কি আপনি চলে যাচ্ছেন? তো উনি আমাকে বললো যে কারণ তুমি জানো না। আমি তো জানি যে আপনি চলে যাচ্ছেন, কারণ আমি যাচ্ছি না, আমাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে ওনার সম্মতি ছিল না, জোর করছে। কথাটা শেষ করতে দেন। জি। তাই বললাম যে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আপনি কি আসলে যেতে চান না, এটা কি আপনার কথা নাকি? উনি আমাকে বললো, রঞ্জন, আমার না রঞ্জন রাখতে, রঞ্জন আমার পটকে মাথায় হাত দিয়ে বললো, দেখো বিদেশে আমার একটি পয়সা নেই, আমি কি খাবো? তাহলে আপনি তাহলে প্রতিবাদ করেন, যাবেন না? তারপর উনি বললেন যে প্রতিবাদ করলে কি হবে, সবাই তো বলছে আমাকে চলে যেতে। উনি কথাটা বলছে, সবাই বলছে ওনাকে চলে যেতে। আমি বলছি, ম্যাডাম আমি কি প্রতিবাদ করতে পারি? তো উনি বললে, তোমার প্রতিবাদ করলে তোমাকে মেরে ফেলবে। আমি সেটা চিন্তা করি না, আমি ভয় পাই শুধু আপনার এক্সপেলকে। বুঝছেন না, আপনি আমাকে এক্সপেল করবেন না, তাহলে হবে। তো তুমি কি করবা? আমি বললাম, আমাকে শুধু একটু অনুমতি দেন প্রতিবাদ করার। ঠিক আছে, করো। আমি বেরিয়ে 5টার সময় একটা স্টেটমেন্ট দিলাম, সাক্ষী বিবিসির কাদের কল্লোল, সাক্ষী ভয়েস অফ আমেরিকার আমির খসরু। দেন বললাম যে ম্যাডামকে জোর করে পাঠানো হচ্ছে, তবে ম্যাডাম বলেছেন, আমি একটা শব্দ এড করলাম, যেটা পত্রিকা আসছে, প্রথমতে আসছে, ইত্তেফাকে, সব আসছে, ম্যাডাম যাবে না, ম্যাডামের ডেড বডি যাবে। আপনি তার শব্দটা মনে আছে, তার স্টেটমেন্টটাকে জোরালো করে দিলেন। জোরে বলে আমি বললাম, আমি কথাটা বলার এই নিউজটা আসলো, এবং নিউজটা বিবিসি থেকে আসলো পরে 7টার দিকে। আমাকে ব্রিগেডের বাড়ি ফোন করলো, আমি তো অলরেডি ঢাকা থেকে চলে যাচ্ছি, ভাগতেছি, বুঝছেন না, কারণ ধরবে। তো আমাকে ফোন করে বললো, স্যার ঢাকার বাইরে যাইতে হবে না, আপনি ব্যাক করেন, কথা দিচ্ছি আপনাকে অ্যারেস্ট করবো না। হ্যাঁ, আমি বলি কেন ভাই, কি ওখানে কনফার্ম করেন কথাটা ম্যাডাম বলছে কিনা, কথাটা ম্যাডাম বলছে কিনা। আমি বলি হ্যাঁ ম্যাডাম বলছে। এখানে সত্য মিথ্যা কি আছে? কি এটা? আই ওন্ড ইট, বুঝছেন না। 3 দিন ছিল সৌদি এম্বাসির, সৌদি আরবিয়ার কিং এর প্লেন জেট ঢাকা এয়ারপোর্টে 3 দিন পড়েছিল। তো ম্যাডামকে কেউ পাশে থাকে নাই, ম্যাডামের কোনো লোক থাকে নাই, কোনো নেতাদেরকে ডাইকা পাওয়া যায় নাই, যারা বড় বড় নেতা। এগুলো তো আমাদের জীবনের অভিজ্ঞতা, রক্ত দিয়ে কিনা এগুলা এই অভিজ্ঞতা। ম্যাডামের বাসার থেকে যখন বের করে দেয়, এই রক্ত দিয়ে কিনা ঠেকায় রাখছি। এই পার্টি অভিযান মেজর হাফিজ ভেঙ্গে ফেলে, বিএনপির অভিযান নিয়ে নেয়, রক্ত দিয়ে মেজর আক্তার আটকে রাখছে। খন্দকার দেলোয়ারকে যখন পিস্তল দেয়া জেনারেল আমিন বলছিল, আপনি আগামীকালকে এই সাইফুর রহমানের বাসায় গিয়ে স্টেটমেন্ট দেবেন, তাকে আমি ওই বারডেম থেকে বলে সে লুঙ্গি পরে পায়জামা গায়ে দেয়া, আমি ডিএসবি কথা বলতেছি, উনি বাইরে গিয়ে আসতে করে ওই সিএনজি দিয়া বাইরে গেছেন। রিজবিকে জিজ্ঞাসা করেন, রিজবি আর বেশি আছে, রিজবি জিজ্ঞাসা করেন, মিথ্যা কথা না। বুঝতে পারছি, কাউকে পায় নাই। যেদিন মহাসচিব বানানো হয়েছিল খন্দকার দেলোয়ারকে, সারা রাত্রি চেষ্টা করেছিলাম অন্য কাউকে মহাসচিব বানানোর জন্য। ম্যাডামের সাথে কথা দিয়েছিলাম, ম্যাডাম অন্য কাউকে বানানো, ওকে বানায়েন না। একজন নেতা রাজি হয় নাই মহাসচিব হওয়ার জন্য। অন্তত 15 জন নেতার সঙ্গে ফোন করেছি রাত্রে। কারণ কি ছিল? ভীতি? আরে ভীতি মানে কি? আমাদের নেতারা কি দেখেন না, তখন তো ভীতি ছিল। আজকে দেখেন না, এই যে এত বড় আন্দোলন করলো মির্জা ফখরুল ইসলাম, হয় উনি ক্ষমতা থাকবে না রিজাইন করে চলে যাবে। উনার ব্যক্তিগত থাকলে থাকতে পারে? ওনার মন্ত্রণালয় চালাচ্ছে ওনার স্টেট মিনিস্টার, উনি একটা, এদের কোনো আছে আত্মসম্মান জ্ঞান আছে? বলেন, রাজনীতি কথা বলেন। কাজে ম্যাডামকে কেউ সাপোর্ট করে নাই, এটা ম্যাডাম তাদের একটা প্রতিনিধি হিসাবে রাখছে। ম্যাডামের কাজ আমরা দেখছি তো। সেক্ষেত্রে তো আজিজ ভাইয়ের কথা 50-50। এই তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেবকে যেতে চান নাই, না তারেক রহমান সাহেবকে যখন তার গায়ে হাত দিল, জেনারেল শওকতকে বলছি, তৎকালীন সময়ে আমাদের মেজর জেনারেল ছিল, জেনারেল মাহবুবকে বলছি যে প্লিজ চিফকে বলেন তার গায়ে হাত না তুলতে। একটা লোক টেলিফোন করে নাই, একটা লোককে তো টেলিফোন করাতে পারি নাই যে তারেক রহমানের গায়ে হাত তুলবে না। বড় বড় কথা বলেন, বড় বড় জেনারেলগিরি দেখান, রিকোয়েস্ট করেছি। তারপরে আমি এই বাড়িকে বলছি, বাড়ি দিস লাস্ট টাইম, এরপরে যদি শুনি তোমার অফিসাররা করছে তাহলে কিন্তু কি করবো আমি জানি না। তো এই যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধের রাস্তায় যান নাই, কি মনে করেন? আমি আমি এটাকে অনেক ভালো মনে করি, আমি সম্মান করি।
বিকজ এ টু বি নট টু বি, এই প্রতিশোধের শেষ নাই। তারেক রহমান সাহেব যে প্রতিশোধ না নেওয়ার দিয়েছে, আমি ওনাকে 100 ভাগ সম্মান করি, শ্রদ্ধা করি। ভেরি গুড ডিসিশন, সুপার ডিসিশনস। কারণ এটা কত হবে আর কত চলবেন, কত আর কত আমরা রক্তের দেখছি বদলে তো। রক্ত, এই চোখের যে আজকে বদলে চোখ। মেজর হাফিজ স্পিকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেজর হাফিজকে মহাসচিব হয় নাই বিএনপির, সংস্কারবাদী বিএনপির হয় নাই, হয়েছে এই উনি কি অফিস দখল করতে যায় নাই? মান্নান ভূঁইয়ার সাথে হয়েছে। আমি কি যাই নাই সে অফিসে গিয়া ভাঙার জন্য, আমি দাঁড়াই করি নাই? অস্বীকার করতে পারে। আপনি তাহলে এখন দলে নাই কেন? আমি দলে নাই এই জন্য যে তারেক রহমান সাহেবের সঙ্গে তর্ক করতে হবে। বিকজ আমি এখনো মনে করি আমি তারেক রহমান সাহেবের চেয়ে বেশি বুঝি। আপনি তো মনে করেন? আমি এখনো মনে করি আচ্ছা, আমি বেশি বুঝি। এটা আমার সেটা অসুবিধা, বয়সের কারণে হতে আমার পারে। হেতু, আমার সমস্যা হতে পারে, আমি সরে আসছি। আপনি আমাকে প্রথম বলছেন জামাতের নেতা, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, করি নাই, করে আপনি অবদ্ধ দেখা যাবে। আমি যেমন নেতা, আমি জামাতের একজন সহযোগী সদস্য, নেতা হওয়ার কোনো খায়স নাই। কিন্তু আমার একটা পরিচয়, একটা পরিচয় ধরে রাখার জন্য, আপনার অস্তিত্ব যেরকম, তাতে আপনাকে মানুষ নেতাই মনে করবে। না নেতা মানুষ মনে করুন, আমি জামাতের নেতা হওয়ার আরেকটা বৃহৎ দলের নেতা ছিল। না, আমি জামাতের নেতা হইতে পারি নাই, হবো না, কারণ আমি ওই কর্মী, কারণ আমার একটা পরিচয় দরকার, আমার একটা পরিচয় দরকার, সেটা আছে। কিন্তু কথা হচ্ছে, আমি যে বললাম যে আজকে তো দুর্ভাগ্য সময় বললাম যে তারেক রহমান সাহেবের অধীনে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? যে আমি এখনো মনে করি ওনাকে, ওনার চেয়ে আমি সব বিষয়ে বেশি বুঝি। সরি, ইট মে বি আমার অডাসিটি হতে পারে, এটা আমার হয়তো বেয়াদবি হবে না, কারণ আমার বয়সের ছোট। এই সবই তো ব্যক্তিগত ধারণা, এটা না, নিয়ে আসলে ধারণা- তর্কের কিছু নাই। না তো ধারণা আমি মনে করি, কারণ আমি সেখানে থাকি নাই, আমি সেখানে চলে আসছি। তার মানে আপনি সংঘাত, ব্যক্তিত্বের যে সংঘাত, সেটি এড়াতে চেয়েছেন। অবশ্যই আমি কেন যাবো, আমি প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর অবস্থা কেন তৈরি করবো? আমি ওনাকে কিন্তু সম্মান আপনি করবো। তার দল ছেড়ে চলে গেছেন, তাতে উনি বিব্রত হবেন না? একটা দল তো, আমি তো অভিযোগ দেওয়া যায়নি, আমি তো কোনো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যায়নি। আমি বলেছি যে আমার এখানে, কারণ আমি একটু বেটার আদর্শে যেতে চাই। আমি কম্পারেটিভ আদর্শ মনে করি যে বিএনপির চেয়ে জামাতের আদর্শ বেটার। এখানে ওখানে ভালো মানুষের বেশি সংখ্যা। যেমন আমাকে এখন প্রায় নামাজ পড়তে হয়, আমি জামাতের অফিসে গেলে যতক্ষণ থাকি সব বক্তা নামাজ পড়তে হয়, কিন্তু বিএনপিতে এত বছর ছিলাম, কোনোদিন নামাজে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করি নাই। তো এই যে একটা পরিবেশ, তো এই পরিবেশটার কারণে কি হয়েছে মনে করি আমি, এটা যার যে রাজনৈতিক পটভূমিকা আছে, কথাগুলো তুলাইলেন, আমি বললাম ভাই আমরা দেখেছি তো, বেগম খালেদা জিয়াকে তার বাড়ির সামনে তার ছেলেকে অ্যারেস্ট করার জন্য, কোকো সাহেবকে অ্যারেস্ট করার জন্য, এই ব্রিগেডিয়ার সাহেব, এখন নাম বলবো না, আমি বেঁচে আছে, আমাকে বলছে আক্তার তুমি বলো এই বাড়ির ভিতরে ক্রিমিনাল ঢুকছে, দুষ্কৃতিকারী ঢুকছে, একজন সন্ত্রাসী ঢুকছে, তাকে বের করে দিতে বলো। আমি বললাম ব্রিগেডিয়ার স্যার আপনি কি বলেন, জেনারেল জিয়ার ছেলে সন্ত্রাসী? কোয়েশ্চেন আমি জানি না। এই ব্রিগেড এখনো বাঁচে আছে, ডিপিএস ছিল। আমি বলছি এই ম্যাডামকে বের করে নিয়ে এসে আমি রাস্তায় দাঁড়ায়া কাদের কল্লোলকে দিয়ে ইন্টারভিউ দেওয়াইছি, বিবিসি কাদের কল্লোল দেওয়া, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, অথচ এই মধুদের প্ররোচনায় উনি বাড়িটা হারিয়েছেন। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করব। যারা এম এ আজিজ, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা দেখেছি আজকে অর্থমন্ত্রী বলেছেন মুজিব বর্ষ উদযাপনে 983,91,00,000 টাকা খরচ হয়েছে। তো এইটা কি কোনো তদন্ত হবে কিনা, অথবা এটা দুর্নীতি হিসাবে বলা হবে কিনা, এরকম কিছু আসে না? একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে টাকাটা খরচ হয়েছে। এটাও টু বি নট টু বি, কারণ ইউনুসের সহ উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে না, তদন্ত হচ্ছে না তো। সুতরাং কোনটা তদন্ত হবে, কোনটা তদন্ত হবে না, এটা তো বলা মুশকিল। এটাও টু বি নট টু বি। হ্যাঁ, আপনি আজকের অনুষ্ঠানের যে টপিক, সেটা নিয়ে আপনি বেশ রসিকতা করতে পেরেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে দোষ দিয়ে লাভ নাই, সরকার পারছে না। এটা তিনি বলেছেন যে ত্রাণ সংক্রান্ত বিষয়ে, যে চট্টগ্রামে এক ধরনের পানিবন্দিত্ব তৈরি হয়েছে, সেখানে তিনি গিয়েছেন এবং ত্রাণ বিতরণের সময় তিনি এই কথা বলেছেন। আপনার কি মনে হয় যে সরকার পারছে না? না, এটা সরকার তো আছে, পারছে না এটাও বলবো না। ধরেন তারেক রহমানের স্টাইল ভিন্ন, ধরেন সরকারের ধরেন এই যে সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে এআই লাগাই দিছে, কাউকে বলে ঘোষণা দিয়ে করছে, এখন গাড়ি চলতে দেখা যাচ্ছে গাড়ি থেমে থাকে। হ্যাঁ, তো এটা তো চলছে। তারপর কিউআর কোড, এটা একটা মজার ব্যাপার আছে, এটা আমি আপনাকে একটু বলি। যে লেক রোড, যেটা মানে জিয়া উদ্যানের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেখানে 40 কিলোমিটার হচ্ছে উচ্চ সীমা।
ঢাকার ব্যাটারি রিক্সা 50 কিলোমিটারে চলে, ওই রাস্তা দিয়ে অবশ্য ব্যাটারি রিক্সা এটা চলে না। আমি ইউরোপে যাইতে হয় যে বনশ্রী যাওয়ার সময় ব্যাটারি চালিয়ে তো উল্টা আসতেছে, সোজা যাচ্ছে। হ্যাঁ, তো তারা তো এআই তে ধরা পড়ে না, এআই তো ব্যাটারি রিক্সা চিনে না। না ওটা চেনে না। কিন্তু আমার কথা হচ্ছে রেগুলার যে গাড়িগুলো তো থেমে থাকতেছে, ড্রাইভার ওই এআই থাকে দেখে এবং অত্যন্ত কষ্ট করে 40-এ চালাতে হয়, কারণ সেকেন্ড গিয়ারে 40-এ চলে, এরপর হ্যাঁ, তো চলতেছে। হ্যাঁ, অনেক কষ্ট তারপরে করতে ধরেন হয়। আক্তার ভাই বই লিখছে, বইয়ের এখন এটা তো কাজ হইতেছে যে কিউআর কোড অলরেডি চালু করছে। ক্যাশলেস সোসাইটি যদি হয়, এই দেশে তো দুর্নীতি মহামারী, তো দুর্নীতিটা যদি তা আমার মনে হয় সরকার পারছে, একটু ধীরে ধীরে পারছে, এই তো। ধীরে ধীরে পারছে। এইবার অন্য একটা প্রসঙ্গে যাই, এটা নিয়ে আমরা একটু পরে আরো আলোচনা করব। জনাব ফরাসউদ্দিন, তিনি অধ্যাপক এবং একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন, দীর্ঘ তার একটা ইতিহাস আছে। তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার একটি আমলাতান্ত্রিক অব্যবস্থা, এবং তিনি বলেছেন যে রাজনীতিবিদরা এই ব্যবস্থার মাধ্যমে নিজেদের উপর নিজেরাই অনাস্থা প্রকাশ করছেন, যা মোটেও ভালো কথা না। এটা তো এক ধরনের যৌক্তিক কথা যে রাজনীতিবিদরা আসলে বিশ্বাস করেন না যে তাদের না, কলিগরা ব্যাপারটা তাদের হাতে হলো স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। তত্ত্বাবধায়ক সরকারে আমলা ফেরেস্তা 5টা আইনে দেওয়া লাগবে। ওনারা রাজনীতিবিদ, ওনারা ইলেকশন করতে পারে। ফরাসউদ্দিন সাহেব নিজেও তো আমলা ছিলেন, উনি তো বিরোধিতা করেছেন। না, বিরোধিতা, উনি বুদ্ধিজীবী হিসেবে কথা বলছে। আমি তো মনে করি আপনি দেখেন ইলেকশন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার আমলা ছাড়া চোখে দেখেন নাকি? আমি তো রিপোর্টার্স ইউনিটির ইলেকশন কমিশন চেয়ারম্যান। ইলেকশন রিপোর্টার্স ইউনিটিতে প্রায় 2,500। কেন হয় বলেন তো? মানে রিটায়ার্ড ব্যুরোক্র্যাট অথবা সিটিং ব্যুরোক্র্যাট তারাই গিয়ে এই পজিশন না, এটা কোটাই আছে। আপনার রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল একজন নিবে, ডিস্ট্রিক্ট জাজ একটা মহিলা নিবে, হ্যাঁ, আর বাকি ব্যুরোক্রেট নিয়ে ইলেকশন কমিশন করবে, তত্ত্বাবধায়ক সরকার তাই বানাবে। বাইরে ইলেকশন করতে কি সততাটা ফার্স্ট দরকার, অ্যাসার্ট করতে হবে, ইন্টিগ্রিটি দরকার। আপনার আরপিওতে তো সব লেখাই আছে, ইমপ্লিমেন্ট করেন। এখানে খালি ব্যুরোক্রেট লাগবে কেন? ব্যুরোক্রেট তো অধিকাংশই দুর্নীতিবাজ। আগে প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে সৎ লোকের অভাব, সৎ লোকটা আগে দরকার এবং কমিটমেন্ট দরকার। চেয়ারে যিনি বসবেন, চেয়ারের যে উদ্দেশ্য বাস্তবায়ন করার ব্যাপারে দৃঢ় থাকতে হবে। কিন্তু এটা তো উনি ফরাসউদ্দিন সাহেব ঠিক বলছেন। ভাই ঠিক উনি কিন্তু একটা মোটিভেটের কথা বলেছেন। সরি, আমি ইন্টারাপ্ট করলাম। উনি কিন্তু ওনার রুটকে সার্ভ করতে গেছেন, যেহেতু আওয়ামী লীগ নট ইন ফেভার অফ জনসংখ্যার দিক থেকেও এবং দুর্ভোগের দিক থেকেও। বৃষ্টিতে 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে নাকি এই গত 24 ঘন্টা, এবং এর মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এটি নিয়ে খুবই সমালোচনা চলছে। কিন্তু ঢাকা দক্ষিণের মেয়র কিন্তু বলেছেন যে ঢাকার আউটলেট নাই, অর্থাৎ ঢাকা থেকে পানি বের হওয়ার যে রাস্তা সেগুলি অধিকাংশ বন্ধ হয়ে গিয়েছে অথবা সেগুলি নানান কারণে নষ্ট হয়ে গেছে। এবং তিনি এটাও বলেছেন যে কিছুতেই ড্রেন পরিষ্কার রাখা যায় না, কারণ ঢাকার লোকেরা ইচ্ছা মতো ময়লা ফেলে। কিন্তু সমালোচনা তো বন্ধ করা যাচ্ছে না, কেননা মানুষ ধরেই নিয়েছে বৃষ্টি হলে পানি জমবে, এটা ঠিক না। তো আপনার কি মনে হয় যে আসলে এই ঢাকা নগরী কি নতুন কোনোভাবে দেখা উচিত? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, এই জন্য রেকলেস অ্যান্ড ইরেসপন্সিবল স্টেটমেন্ট যখন প্রশাসকরা দেয় তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়। কিন্তু মানুষ তো ময়লা ফেলে। শুনেন, এগুলো তো ব্যাপার না। 175 মিটার রেইনফল ইজ নট স্বাভাবিক। এটা শত ড্রেন থাকলেও পানি এখানে জমবে ফর ফিউ আওয়ার্স। এটা ওনারা বলেছেন যে এত বৃষ্টিতে তো জমবে। এটা বলেছেন। এখন ধান্দাবাজি করার দরকারটা কি? না, ওনারা এটা বলেছেন 175 এর পানির ড্রেন করার জন্য যত হাজার কোটি টাকা ব্যয় করতে হবে, না যত হাজার কোটি টাকা ব্যয় হবে, আপনি এই যে ড্রেনেজ সিস্টেমটা, তাহলে তো আমার এই প্রশাসক কি করেছেন? আমাকে এই ড্রেনেজ সিস্টেমটা কি করেছেন ওনাদের ব্যর্থতা। এই তো এই জন্য বলছে, এই মাত্র ওনার সরকার আর 10 বছর ছিল না, ওনার ঢাকার মেয়রগিরি ওনার পার্টির লোকেরা করে না আগে 17 বছর আগে আব্বাস করে না, 17 বছর আগেও তো পানি ডুবছে। 17 বছর পরেও তো এরশাদ ক্ষমতা এসে 17 বছর পরেও তো ঢাকা শহরে এসে পানির তলে গেছে। এরশাদ তো এই হাফ প্যান্ট পরিয়া পানি দেখাইছে। এগুলো বলে লাভ কি? অন্যকে দোষারোপ করেন। অন্য দোষারোপ করে কারা? ডগ বার্কস, শুনেন, ডগ বার্কস অন আদার ডগ বার্কস। না, কিন্তু এটা তো ঠিক যে আমরা আমাদের ঢাকা শহরে নাগরিক দায়িত্ব পালন করি। আমরা নাগরিক দায়িত্ব এর চেয়ে ভালো কি পালন করবেন? ওরা তো নাগরিক দোষারোপ করেন না। ঢাকা শহরের ল্যান্ডলেস পিপল 35%, আর তার মধ্যে 14% হলো যার ঘরই নেই, বিছনাই নেই, যে রাস্তায়, ফুটপাতে, দোকানে, ছাদে বিন্দু ঘুমায়। এই হিসাব নিচ্ছেন আপনি?
এই ঢাকা শহর বানাইছেন আপনি। এই ঢাকা শহর সারা বাংলাদেশের এই যেটা বলে আমেরিকাতে অড জব বলে, ক্ষুদ্র কাজের একমাত্র জায়গা যেখানে ডেলি কাজ করে ডেলি সংস্থান হবে, তার বাসস্থান হবে না, তার চিকিৎসা হবে না। কিন্তু ঢাকা শহরে শুধু বেঁচে থাকার জন্য প্রায় 14% এই পরিস্থিতি টিকিয়ে রেখে আমরা কি করে এই শহরকে ঠিক করব? না, এই শহরকে ঠিক করতে হলে একজন অনেস্ট, চাঁদাবাজ মুক্ত, ভিশনারি মেয়র দরকার, নট দ্য প্রাইম মিনিস্টার। আমাদের কোন মন্ত্রী ভিশনারি না। দুই ভাগ করে দেওয়া হয়েছে, আমাদের দুজন মেয়র লাগে, কিন্তু ঢাকা তো একটি যুক্ত নগরী। এই পাশের ময়লা ওই পাশে যায়, ওই পাশের পানি এই পাশে আসে। পলিটিক্যাল ডিসিশন হয়েছে। আপনার ভিশনারি, আমি কি বলছি, আপনি যে কোনো কাজটা করবেন, আপনি যে প্রশ্নটা করতেছেন, আপনি কিন্তু প্রশ্ন ইমিডিয়েট করতেছেন, আপনি কিন্তু আর দুইটা প্রশ্ন আর মাথার মধ্যে আছে। এই ভিশনটা নিয়ে আপনি একটা করে প্রশ্ন আগাচ্ছেন। তো ভিশনারি যদি না হয়, আমি ঢাকা মহানগরে সবচেয়ে লোয়েস্ট জায়গাটা ছিল নিম্ন জমুচা বসুন্ধরা সিটি করতে দিয়েছেন। কোন সরকার দেন নাই আপনি? ঢাকা শহরে বসুন্ধরা যে মার্কেটটা বানাইছেন, ওই এলাকার পানি কোথায় যাবে? ওই জায়গা তো ডুবা ছিল, ওখান থেকে পানিটা কমলাপুর কলাবাগান লেগে যেত। বনশ্রী আফতাবনগর সেটাও তো ডোবা ছিল, সেটা ডুবা ছিল। বাসাবার পিছনে মুগদা ডোবা ছিল। আপনি এই যে কমলাপুর খাল বন্ধ করে দিচ্ছেন, আমিন বাজার ওটা পুরোটা লোল্যান্ড বন্ধ করে দিচ্ছেন। আপনি ফকিরাপুল থেকে যে পানি বের করে রাস্তা ছিল বন্ধ করে দিচ্ছেন। আপনি যে ওটাই ওনারা বলেছেন, ওনারা এটাই উনারা বলছে বলেছেন। কেন? সেই বলছে, উনি বলতে হবে যে আমরা এটা করা ভুল হয়েছে। উনি কাকে দায়ী করতে যাচ্ছেন? এই দায়ী করা উনি ছিলেন না ডিপটি মেয়র? উনারা এটা কেন করতে পারেন? উনি যদি জানে এটা কারণ ছিল, তাহলে ইমিডিয়েটলি কত 2 বছর এটা করলো, 6 মাস এটা করলো না, একটা খাল পরিষ্কার করতো। দেখেন, এই যে অন্যকে ব্লেম করা, করেছে, কিন্তু অন্যকে ভাই আপনি এদের পক্ষে বলেন না, আমি পক্ষে বলছি না, আপনি বলেন না প্লিজ। কারণ হচ্ছে এদের পক্ষে বললে ধান্দাবাজি হয়ে যায়। না, এরকম কোনো কথা নাই। ওনারা দেখেন নাই, একজন কাউকে তো তার পক্ষে বলতে হবে। টু আনফিট এবং অধর্ম মেয়র দেওয়া হয়েছে, যার কারণে বিএনপি আজকে কলুষিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। আমি এই জন্য তো বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কে ফাংশন করতে বাই হিমসেলফ, নট বাই অ্যাডভাইসড। আমরা জনাব আজিজ আপনার কাছে আসি। আমরা ফিটনেসের বিষয়ে শুনছিলাম, আমরা সবসময় শুনেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করা হবে, একটা জনমানুষের জন্য তরুণরা কাজ করবে। কিন্তু সেই তরুণদের মধ্যে থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ, তিনি মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে এনেছেন। নলচিরা ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার সময় এই ঘটনা তিনি ঘটিয়েছেন, এবং এটা তিনি ঘটিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে। তো এই ধরনের একটি কাণ্ড তিনি ঘটালেন। এরা নিরাপদ সড়ক আন্দোলন করছে, সড়ক নিরাপদ হয় নাই। ওনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, বৈষম্য যায় নাই। হ্যাঁ, ওনারা কোঠা বিরোধী আন্দোলন করেছে, কোঠা যায় ব্যাপারে কিছু বলে নাই, সংসদে বলে না। কিন্তু সংসদে আপনার কি কি জিনিস চায়, মুক্তিযোদ্ধা হইতে চায়, কয় না আমার বাপ ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা ছিল, তার বাপ মা পূর্ববাসা রয়েছে। এখন ধরেন সালাউদ্দিন আহমেদের এলাকায় বাড়ি, উনি পাওয়ারফুল একজন নেতা আছে, তার জায়গায় তো ফেরি ফিরে না আসলে যোগ্যতা কি প্রমাণ হবে? হ্যাঁ, যোগ্যতা প্রমাণ করছে। আমি তো দেখছি যে আমার আরিচা নগরবাড়ি ফেরিতে এক অফিসার, তার জন্য ফেরি দাঁড়ায় রয়েছে আধা ঘন্টা। এখন সমাজে তো আপনার এরকম পাওয়ারফুল ব্যক্তিরাই চালাচ্ছে। এখন যে আলোচনা তো করতেছি এই কারণেই যে যার ক্ষমতা আছে সেই পারে। ঢাকা শহর আপনি কি করে, ঢাকা শহর এখন যে জায়গায় হয়েছে, এই পরশুদিন রিপোর্ট ছিল, ঢাকা শহর এখন বসবাসের অনুপযুক্ত শহর। বিশ্বের সবচাইতে অব্যবস্থা হতে 3 নম্বরে। চট্টগ্রামের অবস্থা তো ভালো না। চট্টগ্রামের আরেকটি বড় দুর্বলতা হচ্ছে যে সমুদ্রের পাড়ে এই নগরীটি, এবং সমুদ্রে যে পানি যাবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। হ্যাঁ, কর্ণফুলী নদীর তীরে যখন আপনার বৃষ্টি হয় তখন নদীর উচ্চতা বেড়ে যাচ্ছে, 100 পুরো শহরটা নিচে চলে যাচ্ছে। 108টা নদী নালা আছে চট্টগ্রাম শহরে, এবং রাজশাহী শহর ক্লিন, চট্টগ্রাম শহর সবচেয়ে দর্শনীয়, পাহাড়ও আছে ভিতরে। এই শহরে সব নদী নালা ভর্তি, দখল হয়ে গেছে। এখন 26টা ড্রেন আছে, নদী নালা 100টার জায়গায় 26টা আর সব দখল হয়ে গেছে। এখন যেটা হয়েছে, বিশেষজ্ঞরা যেটা বলতেছে, ধরেন যে এখন হাইড্রেন করতে হবে, অর্থাৎ এই যে কর্ণফুলী নদীর অতিবৃষ্টি হলে পানি ফেপে উপরে উঠে যায়, পানি তো বের হয় না, যা আছে বের হয় না, বরং নদীর পানি ভিতরে ঢুকে। এইটা ক্লিন করে যখন বৃষ্টি হবে তখন পাম্প দিয়ে নদীতে পানি ফেলে দিতে হবে।
কারণ তাছাড়া তো উপায় নেই, না পানি তো যাবে না, এবং চারটাই খালও নাই হয়ে যায়। হ্যাঁ নাই হয়ে যায়। এখন তো ওই জায়গায় আপনার কোনো মানে ড্রেনও পরিষ্কার করে না, বিরাট বিরাট বাজেট, এই বাজেট তো ব্যাহত হয়ে যায়। আপনার ধরেন পাহাড়ে আপনি দেখেন প্রায় 44 এ পর্যন্ত 44 জন মারা গেছে পাহাড় ধসে। পাহাড় কিন্তু আপনি দেখেন পাহাড় কাটে, পাহাড় পাথর তোলে, পাহাড়ের মালিকানা ওই যে উপরে পাহাড়ের মানে চূড়ায় যে সাধারণ লোকজন বসবাস করা, ওটা হলো পাহাড় দখল করার জন্য ওখানে ঘর তুলে রাখে। যখন আবার জুম চাষ হয়, জুম চাষ হলে সব পুরো পোড়া ফেলায় যত কলমি লতাপাতা। ঢাকাও ডুবে থাকবে, চট্টগ্রামও ডুবে থাকবে। না এখানে একটা জিনিস এটা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করতে হবে। ঢাকা শহর যদি করতে চান আজিজ ভাই, তাহলে যতটা সম্ভব সিএস রেকর্ড করে। আজিজ ভাই এগুলো নিয়ে আমরা বলি, কিন্তু দেখেন একটা গুড এক্সাম্পল তো এখানে আছে। 300 ফিট রাস্তার পাশে জোর করে একটা খাল কাটানো হয়েছে না? হ্যাঁ, খালটা তো করা হয়েছে, সরকার তো করতে পারছে। তো এই গুড এক্সাম্পলটা তো আমরা স্বীকার করতেছি না। এখন এখানে বসুন্ধরা শহরটাকে আরো অন্তত 1.5 থেকে 2 ফিট হাইটে উঁচা করা দরকার ছিল, করি নাই আমরা। তাহলে এটার জন্য কি করতে হবে আমাদেরকে? বসুন্ধরা সিটিকে বলতে হবে সকল গ্রাউন্ড ফ্লোরকে তুমি না কনভার্ট ইন্টু গ্যারেজ। ইজি করতে পারেন, দরকার নেই ফ্লোরটা গ্যারেজ করো, আর তোমার গ্যারেজটা 2 ফিট হাইট করো। এই অর্ডারটা দিলেই হয়ে যায়। এটা জন্য বড় করে পরিক্রমা করার দরকার নাই, নাসার থেকে স্যানিটেশনের দরকার নাই। রাস্তা তো ডুবে থাকবে না ডুবে থাকবে না, এই যে 2 ফিট রেস করবে, রোডও 2 ফিট রেস হয়ে যাবে। বিকজ আপনার যে 10 ফিট হাইটের যে ফ্লোরটা আছে, ফার্স্ট ফ্লোরটা, তার সঙ্গে তো 1.5 ফিট আবার গ্রাউন্ড লেভেল আছে। আপনি বলে দেন যে বসুন্ধরাতে কোনো গ্রাউন্ড ফ্লোর রেসিডেন্সিয়াল পারপাস ইউজ করা যাবে না, মেক ইট ওপেন অর গ্যারেজ, কার পার্কিং করেন। তাহলে আবার ওখানে 2 ফিট হাইট বাড়ান, 2 ফিট হাইট বাড়ান, সঙ্গে রোডের হাইট বাড়বে। সো ইউ প্রবলেম ইজ সলভ। এবং অটোমেটিক খালে পানিটা গিয়ে আপনার খালে পড়বে, যে খালটা কাটানো হয়েছে, যে 2টা খাল কাটানো হয়েছে। তা বসুন্ধরা সিটির ওয়াটার লগ ইনটা আপনি উইদিন 6 মান্থ ইউ ক্যান কমপ্লিট ইট। আগে বর্ষার আগে করতে পারেন, কিন্তু এটা তো পরিকল্পনা করা দরকার না। আপনি বলে দিলাম আছে এখানে দিয়ে দিলাম। আপনার ঢাকা শহরের চারপাশে 4টা নদী আছে, সেই নদীগুলি তো বেদখল। সেই নদীগুলাকে বেদখল কেন হচ্ছে? আপনি খনন করে এটাকে ডিপ করে 2 পাশে এম্বাঙ্কমেন্ট করে আপনার টাকা খরচ করতে হতো। আপনি দুর্নীতিবাজ হবেন। আপনি টাকা খরচ করার আগে বন্ধুকে ডেকে বলবেন আমার কত 50 দিবে, তাহলে হবে? আপনি কেন স্থানীয় সরকারের সিনিয়র মন্ত্রী থাকার পরেও আপনার বন্ধুকে ওনার আন্ডারে স্টেট মিনিস্টার দিবেন? কেন ওনাকে মালাইন করতেছেন? না সে তো বন্ধু না, জীবনে তারেক রহমান দেশে যায় নাই তো বন্ধু না, তো তাহলে সে কোন ইউনিভার্সিটির চেয়ারম্যান কি করে? কারণেই হোক, যে কোনো কারণে হোক, আমরা তার আগেই চেয়ারম্যান হয়েছে। তাহলে মহাসচিবের এখানে চ্যালেঞ্জ করে সে কেমন দাঁড়ায়? এই তর্কটা আমরা বিরতির পরে আমরা মহাসচিবের মন্ত্রণালয়ে সে সেকেন্ড ম্যান হয়ে কি করে মহাসচিব? বন্যা, শিশুরা হামের প্রাদুর্ভাবে এখনো নিহত হচ্ছেন, মানে মৃত্যুবরণ করছেন। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি বন্যা এবং ভূমিধস নতুন উপসর্গ হিসেবে দেখা দিয়েছে, বিশেষ করে ভূমিধস। এরই মধ্যে 10,22,000 লোক পানিবন্দী হয়েছেন, এরকম একটি রিপোর্ট এসেছে। এবং বলা হচ্ছে যে 51 জন নিহত হয়েছেন এই বন্যা এবং ভূমিধসে, এবং 39 জন আহত অবস্থায় আছেন। সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু বিষয়টা তো আসলে বেশ চিন্তা করার মতো। আজ আপনার কি মনে হয় যে এরকম একটি অবস্থায় আরেকটি অর্থনৈতিক দুর্ভোগ আমাদের সামনে আসতে যাচ্ছে? কেননা বন্যা তো শুধু এটাই করে না, ফসলের ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, গবাদি পশুর ক্ষতি করে। চেরাপুঞ্জিতে বোধহয় বৃষ্টি সবচেয়ে বেশি হয়, তিস্তা দিয়ে পানি আসে, আপনার গঙ্গা দিয়ে পানি আসে। তো বৃষ্টির সময়ে এই দেশে বন্যা হবে, কিন্তু বন্যায় আমাদের দেশের নদীগুলো সব শুকিয়ে গেছে, ড্রেন আউট হতে পারে না নদী। এইটা হলো সমস্যা। কারণ আন্তর্জাতিক যে রিভারগুলি, এই রিভারগুলি অনেক বড় বড় নদী সব বাদ দিয়ে আটকায় দিচ্ছে ভারত, যার ফলে বর্ষাকালে তারা ওপেন রাখে। যেমন গবেলডোজায় ওপেন আছে, ফারাক্কা ওপেন আছে, পানি আসতেছে, ডুবতেছি, আমাদের নদীর নাব্যতা নাই। এই কারণে এই সিলটেশন নদীগুলো ভরে গেছে। এই জন্য এখন ধরেন ভারত তো 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে। এই প্রজেক্ট করার পরে ওর ভিতরে তিস্তাও আছে, ওটার ভিতরে গঙ্গাও আছে, তো তাহলে তো 1 ফোঁটা পানি পাবো না। সুতরাং এই জন্য আমি মনে করব যে এই যে তিস্তা যে মাল্টিপারপাস ব্যারেজ করার চেষ্টা হচ্ছে, পদ্মা ব্যারেজ করার চেষ্টা হচ্ছে, মাল্টিপারপাস, এটা ছাড়া তো উপায় নাই। পানি ধরে রাখা ছাড়া কোনো উপায় নেই। এবং আমাদের নদীর নাব্যতা বাড়াতে হবে, তাছাড়া এটা হতেই থাকবে। বর্ষাকালে এটা হবেই, এটা কিছু করার নেই আমাদের। এখন একমাত্র বন্ধু দেশ ভারত
তাদের সাথে এটা কথা বলতে হবে, কারণ আন্তর্জাতিক নদী তো হেলসিঙ্কি আইন আছে, জাতিসংঘের সনদ আছে, এগুলো অনুস্বাক্ষরকারী বাংলাদেশ, ভারত, কেন আইন মানে না? নেপালেরটা পারে, পাকিস্তানের সাথে বর্ডার আছে, ওখানে গুলি করে একটা লোক মারে না। আমাদের এখানে 200 কিলোমিটার দূর থেকে গরু আসে, বর্ডার আসলে গরু চোর, গুলি করে মারি ফেলে। এগুলো তো সমাধান করতে হবে। এখন ধরেন, এখন যে পুশিন করা হচ্ছে, তো এটা আমার মনে হয় একটা প্রদেশের মুখ্যমন্ত্রী বলতেছে, এটা কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের সরকার আলোচনা করুক। আমি শুনলাম যে আজকে বলল যে আলোচনা হচ্ছে নাকি। আলোচনা হোক, বন্ধু দেশ, আমরা তো গোলমাল চাই না। আমাদেরকে তো বাংলাদেশ দরকার, বাংলাদেশের সাথেও আমাদের দরকার, কিন্তু ভারতের সাথে সমস্যা একটাই, ধরেন 28টা প্রদেশ আছে, 8টা আছে কেন্দ্রীয় শাসিত সরকার। আমাদের কেন্দ্রীয় শাসিত দেশ বানাইতে চাইলে তো আমরা মানব না, এটা স্বাধীন দেশ। আমার কথা হলো আমরা ছোট দেশ। আমি তো যে আগরতলা গেছি, আসামে গেছি, আমাদের কিছু পণ্য আছে কোম্পানির, হটকেক ওখানে যেতে দেয় না, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো নিষেধাজ্ঞা জারি করছিল সবগুলো অটুট আছে। দি হিন্দু রিপোর্ট লিখেছে যে আমাদের সাথে, হিন্দু কিন্তু পরামর্শ নিউজ দিয়েছে, ভালো নিউজ দিয়েছে, যে আমাদের সাথে যেসব জায়গায় বৈষম্য আছে, যেসব জায়গায় টানাপোড়েন আছে, সেই সবগুলো আলোচনা করে সমাধান করা উচিত। আমি তো মনে করি তাই করা উচিত। আর কেন্দ্রের সাথে কেন্দ্রীয় আলোচনা করা উচিত, করে এইসব সময় পানি টানি এগুলো সমাধান করুক। আমার ধরেন গজলডোবায় আপনি চেরাপুঞ্জির থেকে পানি আসে, আপনি তো উপরে তো 5-6টা বাঁধ দিয়ে দিছে, বিদ্যুৎ প্রকল্প করছে, ওখানে পানি তুলে নেয়। গজলডোবায় আগে বলতো মমতা পানি দেয় না, আরে মমতাই তো পানি হয় না। গ্রীষ্মকালে তো গজলডোবায় পানিই থাকে না, হ্যাঁ, পানি পাবেন কোথায়? তাই যে বর্ষাকালে পানি ছেড়ে দেয়, তো এই জন্য পানি ছেড়ে দেয়, আমাদের তো স্টোর করার। বর্ষাকালে তো পানি না ছেড়ে উপায় নাই, কারণ বাঁধ তো তৈরি হয় শুষ্ক মৌসুমের জন্য, শুষ্ক মৌসুমের জন্য পানি আটকে রাখে। কিন্তু বর্ষাকালে যখন অনেক পানি, তখন তো আটকে রাখতে গেলে কিন্তু সবই প্লাবিত হবে, সেই জন্য তারা ছেড়ে দেয়। আন্তর্জাতিক নদীর তো পানি আপনি ডাইভার্ট করতে পারেন না, ছেড়ে দেন। আমার তো ব্যারেজ করার দরকার নেই। আপনি আন্তর্জাতিক যে নদীগুলা, আমরা ডাউন স্ট্রিমে আছি, আমাদের নদীগুলোর পানি আসতে দেখ, আমাদের তো কিছু দরকার নেই। তাহলে তো আমাদের নদীগুলো শুকায় যেত না। বাংলাদেশের অধিকাংশ নদী তো শুকায় গেছে, যমুনা মারা গেছে, পদ্মা মারা গেছে, আপনি দেখেন ইছামতি মারা গেছে, সবচেয়ে বড় লার্জেস্ট নদী হলো ইছামতি বাংলাদেশের, মারা গেছে, সবই মারা গেছে। তো সুতরাং আপনি, আমার কথা হচ্ছে, ভারত আমাদের বন্ধু দেশ, আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ প্রতিরোধ না করুক। ভারত আমাদের বন্ধু দেশ হিসেবে জামিম আজিজ বলছিলেন, কিন্তু ভারতের সঙ্গে তো ঠিক বন্ধুত্বপূর্ণ আচরণ অন্তর্বর্তী সরকারের সময় করা হয় নাই, এবং এই সরকার তো সেই বোঝাটা মাথায় নিয়ে এসেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কের একটি অবনতি ঘটিয়ে তারপরে চলে গিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন অভিন্ন নদী শুধু নয়, অভিন্ন সীমান্ত, বাণিজ্য, নানান সম্পর্ক আছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যেরকম সম্পর্ক থাকে, তো সেইগুলিকে পুনরুদ্ধার করার জন্য আসলে কি করা যেতে পারে, আপনার পরামর্শ কি? আর এই যে বন্যা পরিস্থিতি, এইটাই বা আমরা কিভাবে মোকাবেলা করব? এটা তো একটা আর্থিক চ্যালেঞ্জ। আজিজ ভাই খুব সুন্দর জিনিসটা বলেছেন, বন্ধু দেশ। বন্ধু যদি দেশ হয় তাহলে এই প্রবলেমগুলো সলভ করা খুব কঠিন ব্যাপার নয়। বন্ধু মানে রেসিপ্রোকাল, ওয়ান সাইড না। আমি যখন আপনাকে বন্ধু বলবো, আপনিও আমাকে বন্ধু বলতে পারেন, কিন্তু সত্য কিন্তু রেসিপ্রোকাল না। শত্রু আমি আপনাকে মনে করতে পারি, আপনি আমার শত্রু নাও মনে করতে পারেন। তা আমাদের অন্তর্বর্তী সরকার কি কারণে, কি প্রয়োজনে ভারতকে শত্রু বানালো আমি জানি না, কিন্তু শত্রু বানানোর দায় দায়িত্বটা তো তার, এটা বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। অন্তর্বর্তী সরকার দুইটা বছর টিকতেও পারে নাই, তারা যে আকামটা করে গেছে, তারা শত্রু বানিয়েছে, ভালো কথা, কেন বানে না? ক্রিকেট খেলা থেকে শুরু করে এমন কিছু নাই যেখানে তারা করে নাই। এই শত্রু দেশ তো শত্রুর প্রতি শত্রু আচরণই করবে। শত্রুর দেশ গুলি দিয়ে মারবে, বোমা মেরে মারবে, অ্যাটম বোমা দিয়ে মারবে, পারমাণবিক বোমা দিয়ে মারবে, পানি দিয়ে মারবে, সাপোর্টাইজ করে মারবে, এটা তো স্বাভাবিক। ভারত যদি আমি শত্রু ঘোষণা করি ভারতকে, তা ভারতে তো রাইট দিয়ে দিচ্ছে আমাকে মারার, কারণ আমি তাকে শত্রু ডিক্লেয়ার করেছি। শত্রুটা কি? আমি যদি আপনাকে শত্রু ডিক্লেয়ার করি, আমি যদি আপনাকে বলি এখান থেকে বেরোনোর পরে আপনার কাছে খবর আছে, আমাকে এখান থেকে বেরোতে দেবেন আপনি? অথবা আপনি বের হয়ে যাবেন, আমার সত্যি খবর হবে, তাই না? তাহলে কি হবে? তাহলে আপনি এই ডক্টর ইউনূসের মতো একটা বোকামি, আসিফ নজরুলের মতো এরকম, মানে আমি কি বলবো, এটা আপনার যেহেতু অনলাইনে বেশি বলতে চাই না, ওনারা একটা রাষ্ট্রকে শত্রু বানায় গেলেন।
এটা কখনো হয়? এখন পর্যন্ত ইরানকে আমেরিকা শত্রু বলে না, এখন পর্যন্ত অফিসিয়ালি কি শত্রু বলে? বলছে তোমাদের এই জিনিসগুলো করো, তাহলে আমরা এটাকে করব। আপনি একটা শত্রু বানিয়ে দিলেন। তাহলে আমি তো ভারতকে অধিকার দিয়ে দিলাম, আমাকে পানিতে মারবে, আমাকে ভাতে মারবে, আমাকে গুলি দিয়ে মারবে, আমাকে অস্ত্র দিয়ে মারবে, আমাকে পারমাণবিক বোমা দিয়ে মারবে, কারণ আমি তার শত্রু। কিন্তু এখন পর্যন্ত মারে নাই, এখন পর্যন্ত পুশিন করায় নাই। বিড়ালের ছানা মতো দেখাচ্ছে, আনছে। ও 1 ঘন্টা ব্যস্ত থাকে, আমাকে 24 ঘন্টা ব্যস্ত রাখে। এই যে ট্যাকটিক্সটা বুঝতে হবে। যারা মনে করে ভারত আমার শত্রু, আমি ওদের সঙ্গে নাই, আমি আজিজ ভাইয়ের সঙ্গে। আজিজ ভাই বলেছে ভারত আমার বন্ধু। আমি ভারতকে বন্ধু বানাতে চাই। ভারতকে আমি বলতে চাই যে ঠিক আছে, তোমার এইখানে পানি কম আছে, ঠিক আছে, আমাকে কম দাও। তোমার এই পণ্য আমি কিনবো, আমাকে আসামে পণ্য বেচতে দাও, তুমি রেস্ট্রিকশন উঠায় দাও, আলোচনা করবো। আমি মানে আপনি একটি রেসিপ্রোকাল আদান প্রদান চান। ফ্রেন্ডশিপ তো তাই। আমি আপনাকে ভালোবাসবো আর আপনার কাছে এসে গালে চুমু দিব না, এটা কি হয়? সত্যকে তো দিব না, সত্যকে তো অস্ত্র নিয়ে যাবো, পিস্তল নিয়ে যাবো। তা আমি সত্য ডিক্লেয়ার করবো কেন? চুমো দেন বা না দেন, আলিঙ্গন করেন বা না করেন, কিন্তু বন্ধুর পাশে হাঁটতে অসুবিধা কোথায় আছে? ফলে যারা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চায়, আমি তাদের সঙ্গে নাই। আমি ভারত প্রেমিক নই, আমি ভারতের পক্ষে নই, আমি ভারতের বিপক্ষেও নই, আমি বাংলাদেশের পক্ষে। আমি বাংলাদেশ কোনো রাষ্ট্রকে আমি শত্রু বানাতে চাই না, সকল রাষ্ট্র আমার জন্য বন্ধু। আমি এইটাতে বিশ্বাস করি। আর যে পানির কথা বললেন, আবার নিজের কথা চলে আসে। আমি কিন্তু কয়েক মাস আগে আপনার একটা বই দিয়েছি, একটা আগামী বাংলাদেশ, আমি আজিজ ভাইকে দিয়েছি। বই তো স্পষ্ট লিখে দিয়েছি ঢাকা শহর রক্ষা করার জন্য কি দরকার। ওই বই আরো অনেক কিছু রয়েছে, ঢাকা, অর্থনীতি। হ্যাঁ, ঢাকা শহরকে রক্ষা করার জন্য কি দরকার, তা আমি তো 5 মাস আগে দিতে পারছি। তো যারা মেয়র হয়েছে তারা দিতে পারে না কেন? তাহলে আপনি আরো 2টা বই তাদেরকে পাঠিয়ে দিবেন, এটা আমরা আশা করছি। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের হাতে সময় নাই।